ঠিক আছে, আমি একটু ক্লাস নিচ্ছি, আপনাকে আধ ঘন্টা পর ফোন করে বলি। ঠিক আছে, ঠিক আছে। দেখো, তারপর কি বললাম, ফেয়ার হচ্ছিল তো। দেখো, ফেয়ার প্রেজেন্টেশন মানে অডিটর যেটাকে প্রেজেন্ট করবে, অডিটর, সেটা সবসময় ফেয়ার হবে, স্বচ্ছ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেয়ার প্রেজেন্টেশন, এটা একটা হচ্ছে নীতি অডিটিং এর। তারপর বলছে ডিউ প্রফেশনাল কেয়ার। ঠিক আছে, এটা মানে দেখো, এটা মানে হচ্ছে, ভালো করে শুনে নাও, এটার মানে হচ্ছে তোমার কি, তুমি যখন কোনো কাজ করবে, তুমি একটা প্রফেশনাল লোক, না একটা ডাক্তার, ডাক্তার নিজে হচ্ছে একটা প্রফেশন, মানে প্রফেশনাল লোক, ওর কাজই হচ্ছে প্রফেশনাল কাজ। তুমি যে ডাক্তারের কাজ কি হবে, ডাক্তারের মতো কাজ হবে, কারো পক্ষেও যাবে না, কারো বিপক্ষেও যাবে না, সে নিজের জায়গায় থেকে কাজ করবে। তার মানে অডিটর যখন কাজ করবে, উনি নিজেও একজন হচ্ছে প্রফেশনাল লোক, মানে ওই কাজের জন্য ওনাকে নিযুক্ত করা হয়েছে, তাহলে উনি ওই কাজটা ওনার মতনই করবেন, ঠিক সেই রকম কেয়ার দিয়েই কাজটা করবেন। যে আমি পয়সা নেওয়ার জন্য যা খুশি করে দিয়ে চলে এলাম, সেটা করলে হবে না। উনাকে যে জন্য নিযুক্ত করা হয়েছে, উনি ওনার কাজটা ঠিক মতো করবেন। যেমন তোমাদেরকে পড়ানোর জন্যই আমাকে নেওয়া হয়েছে, তা আমার কাজ হচ্ছে তোমাদেরকে ঠিকঠাক টাইমে পড়ানো, ঠিকঠাক জিনিস পড়ানো, তোমরা বুঝতে না পারলে সেটাকে আরো ভালোভাবে বোঝানো। আমি বিরক্ত বোধ হলে চলবে না, কারণ আমার কাজটাই হচ্ছে তোমাদেরকে নিয়ে থাকতে হবে। তোমাদের উপর যদি আমি বিরক্ত হই, বা ও পড়লো পড়লো, না পড়লো না পড়লো, আমার কাজ করে আমি মাসে মাইনে পেলেই হলো, এইসব মনোভাব নিয়ে কাজ করলে কিন্তু হবে না। এটাই বলছে ডুয়েল প্রফেশনাল কেয়ার। তারপর দেখো, বলছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়াল মানে কি, গোপনীয় তথ্য। মানে তুমি যখন কাজ করবে, তুমি সমস্ত জিনিসটা তোমার মতো করে করবে, কনফিডেন্সিয়াল ব্যাপার করবে, সবাই কি জানিয়ে করবে না। কি বললাম, ধরো আমাদের কলেজের একটা কনফিডেন্সিয়াল হল আছে, রুম আছে, সেখানে আমরা ঢুকতে পারি না, কারণ সেখানে কোশ্চেন পত্র থাকতে পারে, সেখানে খাতা থাকতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে কনফিডেন্সিয়াল, ওখানে যিনি দায়িত্বে আছেন উনিই একমাত্র ওখানে যেতে পারবেন। এই অডিটিং এর প্রিন্সিপালটাও সেরকম একটা কনফিডেন্সিয়ালিটি থাকতে হবে। তারপর কি বলছে, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন। অডিটর যখন অডিট করবেন, স্বাধীনভাবে অডিট করবেন, কারো কথা শুনে অডিট করবেন না, যে এ আমাকে 100 টাকা খাইয়ে দিল, দিয়ে বলে এই মতন করে অডিট করো, এরকম করবেন না, করবে না। বোঝা গেছে? তারপর দেখো, তারপর বলছে এভিডেন্স বেসড অ্যাপ্রোচ। এই পুরো কাজটা কিন্তু হবে এভিডেন্স বেস। এভিডেন্স মানে কি, যে কোনো কাগজপত্র দেখে তুমি কাজ করবে, তুমি কারো কথা শুনে কাজ করবে না। তোমাকে বলে দিল আমার এত টাকা সেল হয়েছে, সেই কথা শুনে কাজ করবে না, তুমি কাগজ দেখো সেল কত হয়েছে, এভিডেন্সটা দেখো। মানে ও যে কথাগুলো বলছে তার সত্যটা তারা যাচাই করো, সঠিকতা তা যাচাই করো, যে কতটা সঠিক, এভিডেন্স দেখো, প্রমাণপত্র দেখো, দেখে কাজ করো। বলো, কে বুঝতে পারোনি বলো এটা। হ্যাঁ বলে দিচ্ছি, স্যার আরেকবার বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি। মা বাইরে কাজ করছি, যাও মার কাছে একবার যাও তুমি। কাজ করছি বাবু। জুতো, জুতো দেখো কোথায় আছে, দেখো একবার ধরো তো, ওকে মায়ের কাছে দিয়ে আসি। চলো, তোর মা কোথায় গেল? হ্যাঁ, দেখো আবার বলছি, অডিটিং প্রিন্সিপাল মানে নীতি কি, বাংলায় হচ্ছে নিরীক্ষার নীতি। কি যখন নিরীক্ষা হবে করা, কি কি নীতি অবলম্বন করে করবে। প্রথম বলছে সমস্ত জিনিসগুলোকে নিয়ে সে কাজ করবে অখণ্ডভাবে, মানে এইখানে একটু এখানে একটু কাজ করবে না, যা আছে সেগুলো সমস্তগুলোকে একত্রিত করে অডিটর অডিট করবে, মানে সমস্ত জিনিসগুলোকে, কোনোটাকে খাপছাড়া খাপছাড়া ভাবে কাজ করবে না। 2 নম্বর বলছে ফেয়ার প্রেজেন্টেশন, মানে অডিটর যখন তার অডিট করা রিপোর্টটাকে পেশ করবে, সেটা যেন স্বচ্ছতা থাকে,
কোনো জালি মাল যেন ওখানে ঢোকা না থাকে, জল ঢোকানো যাতে না থাকে। ফেয়ার মানে কি একদম স্বচ্ছ, প্রেজেন্টেশন মানে উপস্থাপন, তার উপস্থাপনাটা যেন স্বচ্ছ হয়। তিনি যে রিপোর্টটাই লিখবেন, যে কথাটাই বলবেন, যেন সঠিকভাবে বলেন। কারণ অডিটরের রিপোর্টটা দেখে কে কে তাকিয়ে আছে? কর্মচারীরা তাকিয়ে আছে, যারা কাজ করছে তারা ভাববে হ্যাঁ আমরা ঠিকঠাক জায়গায় কাজ করছি, হিসেবপত্র কোম্পানিতে ঠিকঠাক হয়। ওরা তাকিয়ে আছে যারা মালিক, তারা অনেক টাকা ইনভেস্ট করেছে, তারা যেন ঠিকঠাক রিটার্নটা পায়, সেইটার জন্য অডিটর দরকার। তারপর বলছে কি 2 নম্বর, দেখো 3 নম্বর বলছে তার আচরণটা যেন প্রফেশনালি হয়। একটা ডাক্তারের আচরণ কি? প্রফেশনালি আচরণ, মানে ডাক্তার রুগী দেখবেন, রুগী সেবা করবেন, এটা হচ্ছে ডাক্তারের নীতি। তাই একটা অডিটরের নীতি হচ্ছে অডিটরের মতো মানে আচরণ করবেন। একটা শিক্ষকের আচরণ করার নীতি কেমন? শিক্ষক স্টুডেন্টদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, স্টুডেন্টরা যদি বুঝতে না পারেন বোঝাবেন, স্টুডেন্টরা যদি কোনো বিপদে পড়ে স্টুডেন্টদেরকে টাকা পয়সা দিয়ে নয়, মানসিক দিক থেকে সাহায্য করবেন। এইটা হচ্ছে একটা টিচারের নীতি। তুমি স্যারকে বলে তুমি একটা কোনো বিপদে পড়তেই পারো, তুমি কোনো স্যারকে যে বললে স্যার আমি এই বিপদে পড়েছি, স্যার বলে এটা আমার কাজ নয়, তোরা যা খুশি করবে যায়, চলেই জেগে যা, মরে জেগে যা, এইটা কিন্তু একটা শিক্ষকের নীতি নয়। ঠিক আছে, এই এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো বলছে কনফিডেন্সিয়ালিটি মানে কি? গোপনীয়তা। যখন অডিট করবে, অডিট করার আগে পর্যন্ত, রিপোর্ট পেশ করার আগে পর্যন্ত সমস্ত কিছু গোপন থাকবে, সবাইকে জানিয়ে করবে না। তুমি যে রিপোর্টগুলো পাচ্ছ সেই রিপোর্ট অনুযায়ী তুমি কাজ করবে। তুমি রিপোর্টটা দেখে বলে দিলে তোমার এই জিনিসটা ভুল হয়েছে, এটা আমি করবো না, এইসব বলবে না, তাহলে তোমরা সতর্ক হয়ে যাবে। যারা 2 নম্বরই করছে তারা সতর্ক হয়ে যাবে। একটা নির্দিষ্ট রুমের মধ্যে সমস্ত তথ্য নিয়ে তোমরা গোপনীয়ভাবে ওগুলোকে যাচাই করবে। এটাই হচ্ছে অডিটরের নীতি, অডিটিং এর নীতি। তারপর কি বলছে? ইন্ডিপেন্ডেন্সি মানে কি? স্বাধীন। অডিটর যখন অডিট করবেন তিনি স্বাধীনভাবে অডিট করবেন, কারো কথা মতো শুনবেন না। এ 10 টাকা খাইয়ে দিয়ে বললো এই রিপোর্টটাকে দেখবেন না, আমি টাকা অনেক মেনে নিয়েছি, আপনাকে কিছু দিয়ে দিচ্ছি আপনি দেখবেন না, এই ধরনের কাজ যেন উনি না করেন। এটা নীতি বিরোধী বা নীতি বহির্ভূত। তা হচ্ছে এভিডেন্স বেসড অ্যাপ্রোচ। সবসময় মনে রাখবে এই যে অ্যাপ্রোচটা এভিডেন্স বেসড মানে কি? অডিট যখনই হবে কোনো কিছু প্রমাণ দেখে অডিটটা হবে, কারো কথা শুনে অডিট হবে না। কোম্পানির মালিক বলে দিল আমার এত টাকা সেল হয়েছে, অডিটর সেটা সই করে দিয়ে চলে যাবে, হবে না। ওই সেল হয়েছে তার প্রমাণ দেখি, সেলস বিল দেখি, টাকা পেমেন্ট করেছে তার প্রমাণ দেখি। এই হচ্ছে ব্যাপার। বলো কে বুঝতে পারনি বলো। তোর মা কোথায় গেল? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। স্যার ডিউ প্রফেশনাল কেয়ার বাংলা মানেটা স্যার বলুন একবার। কোনটা? ওই ডিউ প্রফেশনাল কেয়ার। হ্যাঁ এটা এইভাবে লিখবে, শোনো এর বাংলা টার্মগুলো তো সেইভাবে হয় না, এটা এইভাবে লিখবে যে অডিটিং এর সময় অডিটর অবশ্যই তার কর্মে রত থাকবে। এটা মানে হচ্ছে কর্মটা উপর কেয়ার দেবে, কাজের উপর নজর দেবে, এটাই। ওকে স্যার। বুঝেছো? বলো আর কে বুঝতে পারনি বলো। রিপ্লাই করো। রিপ্লাই করো, কারো অসুবিধা আছে রিপ্লাই করো। না স্যার বুঝতে পেরেছি কি হচ্ছে। ওই কেউ না কিছু স্যার বুঝতে পেরেছি। কেউ কিছু বলছে না যে? আচ্ছা তোমাদের যারা যারা গুগল ক্লাসরুমে জয়েন করনি জয়েন করে নেবে। গুগল ক্লাসরুমে সবাই জয়েন করে নেবে। তারপর দেখো আর একটা আছে, এটাও বাংলা পেলাম না। দেখো বলছে টেকনিক, কি টেকনিক অবলম্বন করে অডিট হবে। টেকনিক অফ অডিট, টেকনিক অফ অডিট। দেখো প্রথম বলছে পোস্টিং ভেরিফিকেশন।
পোস্টিং মানে কি, তুমি যে এন্ট্রি গুলো করেছো, তোমরা বলো না পোস্টিং করা, জার্নাল জার্নাল করা, তারপর সেখান থেকে নিয়ে পোস্টিং করা, লেজার গুলোতে পোস্টিং করা, সেই যে পোস্টিং গুলো করেছো সেইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যে ঠিকঠাক করেছে কিনা, জার্নাল থেকে লেজারে যখন তুলেছে ভুল করেছে কিছু নাকি, সেইগুলোকে ভালো করে পরীক্ষা করা। ভেরিফিকেশন মানে কি, যাচাই করা। তারপর বলছে এক্সটেনশন ভেরিফিকেশন। এক্সটেনশন মানে কি, একদম ভিতরে ঢুকে ভেরিফিকেশন করতে হবে। প্রথম হচ্ছে পোস্টিং গুলোকে ভেরিফিকেশন করলাম, তারপর সেই প্রত্যেকটা পোস্টিং কেন হয়েছে, কি কারণে হয়েছে, কোথা থেকে হলো, সেটা আদৌ সঠিকভাবে হয়েছে কিনা সেইটাকে পরীক্ষা করা। প্রথম তাহলে কি বললাম, পোস্টিং যেটা হয়েছে সেটাকে ভেরিফিকেশন খুঁজে বের করা, দেখলে হ্যাঁ পোস্টিংটা ঠিকঠাক করেছে। তারপর দেখছো পোস্টিংটা কেন করেছো, এক্সটেনশন মানে আরো ভিতরে গভীরে গিয়ে পরীক্ষা করা। তারপর বলছে ভাউচিং। ভাউচিং এর বাংলা হচ্ছে সত্যতা যাচাই করো। এই যে পোস্টিং গুলো করলে তার গভীরে যে যাচাই করলে আদৌ সেটা হয়েছে তো, সেই ভাউচিংটাকে, ভাউচিং করা মানে কি, সত্যতা যাচাই করা। কি করে সত্যতা যাচাই করবে, বলবে ঠিক আছে তুমি বলে দিলে রামবাবুকে আমি 100 টাকা স্যালারি দিয়েছি, তো স্যালারি দিলে তার স্যালারি শিট থাকবে, পে স্লিপ থাকবে, ব্যাংকে টাকা ঢুকতে হবে, তা সেই ডিটেলস গুলো নিয়ে এসো, দেখি রামবাবুর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। বলে হ্যাঁ ঢুকেছে। ঠিক আছে, রামবাবুকে স্যালারি শিট দিয়েছিলেন যে তোমার কোম্পানি থেকে টাকা ঢুকেছে কিনা, হ্যাঁ স্যালারি শিট দিয়ে। ঠিক আছে, তোমার ব্যাংক স্টেটমেন্টটা বের করো, দেখি তোমার অ্যাকাউন্ট থেকে ওই ডেটে রামবাবুর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, হ্যাঁ ঢুকেছে। এইগুলো হচ্ছে ভাউচি, মানে সত্যতা যাচাইকরণ। ঠিক আছে, তারপর কি বলছে, কনফার্মেশন। সত্যতা যাচাই করানোর পর তুমি বলে হ্যাঁ ঠিক আছে, তুমি কি গ্রিন সিগন্যাল দেওয়া, গ্রিন সিগন্যাল পেলে হ্যাঁ ঠিক আছে চলো পরের ধাপ এগোনো যাক। তারপর বলছে ফিজিক্যাল এক্সিস্টেন্স। ফিজিক্যাল মানে কি, তুমি বললে আমার যে 10 লাখ টাকার একটা বাড়ি আছে, আরে বাবা 10 লাখ টাকার বাড়ি আছে, তুমি খাতা কলমে দেখিয়ে দিলে, আদৌ 10 লাখ টাকার বাড়ি আছে, চলো যে দেখি 10 লাখ টাকার বাড়ি আছে কিনা, দেখছি একটা বাড়ি আছে কিন্তু ও বলেছিল 10 লাখ টাকা, দেখা যাচ্ছে বাড়িটার দাম হচ্ছে 50 লাখ টাকা, তাহলে তো ঠিক কাজ হলো না। তা এইভাবে ফিজিক্যালি, অর্থাৎ সশরীরে সে আছে তো জিনিসটা, সেই তার এক্সিস্টেন্সটা মানে অস্তিত্ব, সত্যিকারের অস্তিত্বটাকে দেখা, যে সত্যিকারের আছে কিনা বিল্ডিংটা। তুমি বললে আমার একটা মোটর সাইকেল আছে, তোমার বাড়িতে যদি মোটর সাইকেল নয় একটা 4 চাকা আছে 10 লাখ টাকা দামি, তুমি বলেছো আমার 1 লাখ টাকার মোটর সাইকেল আছে, তো সেই সব হলে তো চলবে না, সঠিক জিনিসটাকে তোমার ফিজিক্যালি পরীক্ষা করে দেখতে হবে। তারপর হচ্ছে রিকনসিলেশন। রিকনসিলেশন মানে কি, মিলকরণ। তুমি খাতাতে যা বলেছো বাস্তবে তাই আছে কিনা তার মধ্যে একটা মিলকরণ করলো, যদি কোনোটা না মেলে তার জন্য নোটস লেখা। তারপর হচ্ছে টেস্টিং, লাস্টে সমস্ত করার পর টেস্ট করে রেজাল্ট বের করা। বলো টেকনিক কে বুঝতে পারোনি বলো, এইটা সিকোয়েন্সটা পর পর চলবে, এটা তুমি আগে পিছু লিখতে পারবে না, পর পর সিকোয়েন্স লিখতে হবে। স্যার এক্সটেনশন ভেরিফিকেশনটা একবার বলে দিন। এক্সটেনশন মানে গভীরে ঢুকে পরীক্ষা করা। স্যার আর একবার বলুন একটু। কোনটা বলবো বলো, সবগুলো? হ্যাঁ স্যার একবার একটু স্যার বলুন। ঠিক আছে চলো একবার মুছে দিয়ে বলি। দেখো প্রথম বলছে পোস্টিং ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন মানে কি, যাচাই করা, যাচাই করছো তুমি যে সঠিক পোস্টিং হয়েছে কিনা। কিভাবে করবে, ধরো আমি একটা জার্নাল লিখেছি, রেন্ট পেমেন্ট করেছি, তার মানে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 50 টাকা টু ক্যাশ, ক্যাশে 50 টাকা রেন্ট পেমেন্ট করেছি। তো আমি জার্নালটা দেখলাম আর এটা একটা জার্নাল লেখা আছে, যে আমি বলছি দেখি তো এই যে এখন এইটা যখন তোমার পোস্টিং করেছে মানে জার্নাল থেকে লেজারে তুলেছে ঠিকঠাক লিখেছে কিনা, দেখছি হ্যাঁ ঠিকঠাক লিখেছে, তাহলে প্রথম হচ্ছে পোস্টিং ভেরিফিকেশনটা কমপ্লিট হলো। তারপর বলছে এক্সটেনশন ভেরিফিকেশন। এক্সটেনশন ভেরিফিকেশন বলছে এইটা তো বললো যে ক্যাশে পেমেন্ট করেছি, তাহলে আমি দেখি আদৌ ক্যাশে পেমেন্ট করেছি তো, আরো গভীরে ঢুকছি পরপর। প্রথম জার্নালটা দেখে লেজারটা বেরোলাম, তারপর লেজারটা বেরোর পর আদৌ হয়েছে ঘটনাটা, বলছে হ্যাঁ হয়েছে, সেটা আমি আরেকটু ভিতরে ঢুকে আমি দেখলাম। তারপর বলছে ভাউচিং মানে সত্যতা যাচাই করুন। তুমি বিল রেডি করে দিয়েছো, বিল যে আমার হচ্ছে আমি একজনকে রেন্ট পেমেন্ট করেছি, বিল পেয়ে গেলে, তা সেটা সঠিক নাকি তুমি দেখবে না, তাই বলছে সেটা আমি সঠিক নাকি সেটা যাচাই করে দেখছি, যে আদৌ বিলটা 2 নম্বরই দেখায়নি তো, সত্যিকারের ওই লোকটাকে দিয়েছে তো টাকাটা, সেটা আমি আরো যাচাই করে দেখছি, সেটা বলছে ভাউচিং, সত্যতা যাচাই করুন। তারপর বলছে কনফার্মেশন।
এইটা ঠিক করার পর বললো হ্যাঁ ঠিক আছে একদম ঠিক, পেমেন্ট করেছে ওকে 50 টাকা, রামবাবুকে রেন্ট পেমেন্ট করেছে 50 টাকা, একদম ঠিক আছে। কনফার্মেশন যদি ভুল থাকে তাহলে নেগেটিভ কনফার্মেশন থাকবে। তারপর বলছে ফিজিক্যাল এক্সিস্টেন্স, ফিজিক্যাল মানে বাস্তবে সেটা আছে কিনা, সশরীরে উপস্থিত আছে। তুমি হিসাবে দেখিয়েছো আমার 10 লাখ টাকার একটা বাড়ি আছে, তুমি খাতায় দেখলে 10 লাখ টাকার বাড়ি আছে, ঠিক আছে ঠিক দিয়ে সই করে দিলে চলবে না, তোমাকে যে দেখতে হবে আদৌ বাড়িটা আছে কিনা, তোমাকে দেখতে হবে দলিল দেখাও, দলিল দেখলে হ্যাঁ দলিলে দেখাচ্ছে 10 লাখ টাকার বাড়ি আছে, দলিল দেখেও তুমি থেমে থাকবে না, তো চলো তো দেখি বাড়িটা কোনখানে আছে। তুমি যে দেখলে বাড়িটা আছে, হ্যাঁ বাড়িটা আছে ঠিক আছে, কিন্তু বাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে ও 10 লাখ টাকা বলেছে, মনে হচ্ছে 10 লাখ টাকা হবে না, হবে 1 কোটি টাকা। তখন তোমার কিন্তু তুমি নোটসটা সেরকম লিখবে, একটা বাড়ি ধরো 10 লাখ টাকা কিনেছো, সেটা 15 লাখ টাকা 20 লাখ টাকা হতেই পারে, সেখানে খুব একটা বেশি সমস্যা হবে না। যখনই তোমার 10 গুণ 15 গুণ বেড়ে যাবে তখনই তোমার সমস্যার জায়গা থাকতে পারে। তাহলে আদৌ সেটা বাস্তবে আছে কিনা সেটা দেখা, সে বাড়ি হোক মেশিনারি হোক। বলে দিল তুমি লিখছো স্যালারি পেমেন্ট করছি 10 জনকে, আরে বাবা 10টা লোককে স্যালারি দিচ্ছ, 10টা এমপ্লয়ি আছে কিনা তুমি দেখবে না যাচাই করে, দেখো না সেটা তো ভুল করে নিতে পারে। ম্যানেজার কি করলো, খরচা বাড়াবার জন্য বললো 10টা আমার এমপ্লয়ি আছে, কিন্তু সেই 10টা এমপ্লয়ি সঠিক আছে কিনা, তার ফিজিক্যাল মানে এক্সিস্টেন্স দেখবে না, বাস্তবে সে আছে কিনা সেটা বলছি। তারপর বলছে রিকনসিলিয়েশন, তুমি যে তথ্যগুলো পেয়েছো ওরা যে তথ্যগুলো দিয়েছে সেগুলোর মধ্যে মিলকরণ করবে। কোম্পানি তোমাকে একটা তথ্য দেবে, তুমি নিজে সমস্ত পরীক্ষা করে একটা তথ্য সংগ্রহ করবে, সেইগুলোর মধ্যে মিল করবে, যদি কোনো অমিল থাকে তার জন্য রিমার্কস দেবে। তারপর বলছে টেস্টিং, লাস্টে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর টেস্ট করবে, আর একবার টেস্ট করে তুমি ফাইনাল সই করে দেবে। এটা হচ্ছে অডিটরের কাজ, এটা হচ্ছে টেকনিক। একটা টেকনিক মানে কিভাবে করবে, প্রসেসটা কেমন, কি টেকনিকে তুমি কাজ করবে সেটা বলেছে। বলো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। রিপ্লাই। বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি হ্যাঁ এবার। স্যার বুঝতে পেরেছি। ওকে নেক্সট দেখো, এরপর চলে এসো একটা ভালো জিনিস, বলছে নিরীক্ষার সুবিধা। দেখো নিরীক্ষার সুবিধাকে আমরা প্রথম 3টে ভাগে ভাগ স্যার করব। অ্যাডভান্টেজেস অফ অডিটিং। ইয়েস, অ্যাডভান্টেজেস অফ অডিটিং। ঠিক আছে, তোমাকে আমি নোটস দিয়ে দেবো, যদি না পাও বলবে, আর নেটে সার্চ করলে ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল, প্রচুর অ্যাভেলেবেল। যদি কোনো একটা টপিক বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে, পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, আমি দেখে বলবো হ্যাঁ ঠিক আছে কি ভুল আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার আপনি বলেছিলেন না ওয়েবসাইট থেকে দেখা যাবে, ওটা ওয়েবসাইট থেকে কিভাবে দেখা যাবে আরেকবার বলে দিন তো। ওই ওয়েবসাইট থেকে ডিগ্রি কলেজ ওয়েবসাইটটায় যাবো, তারপর না না ওয়েবসাইটে দেখবে, তোমাকে গুগল ক্লাসরুম বললাম তো, গুগল ক্লাসরুম করোনি? হ্যাঁ গুগল ক্লাসরুম তো করেছি, আপনি বলেছিলেন না আপনি সব এগুলো যেগুলো ক্লাসগুলো করাচ্ছেন আপনি ওয়েবসাইটে দিয়ে দেন আমাদের কলেজের ওয়েবসাইটে, ওটাই বলছি। ওয়েবসাইটেও ওটা আছে, শোনো ওয়েবসাইটে তো দিই, কিন্তু গুগল ক্লাসরুমে দিলে আর ওয়েবসাইটে দেবো না আমার মনে হচ্ছে। আমি দিচ্ছি, আমি এখনো দিচ্ছি, রোজই দিচ্ছি একবার করে। তা তোমরা গুগল ক্লাসরুমে তো মেটেরিয়াল গুলো পেয়ে যাবে, প্রত্যেক দিনের মেটেরিয়াল, প্লাস তুমি হচ্ছে ওয়েবসাইটেও পাবে। ওয়েবসাইটে কি করে পাবে দেখো, তোমাকে আমি আমরা করলাম না। ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি, এই ক্লাসটা করে নি দিয়ে একবার একটা ডেমো দিয়ে দেবো, কিভাবে ওয়েবসাইটে খুলে দেখবে সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ ক্লাসটা শেষ করে নি, চলো ঠিক আছে তাহলে একবার দেখিয়ে দেবেন হ্যাঁ পরে দেখিয়ে দেবো, ওয়েবসাইটটা ক্লাসটা করা। হ্যাঁ দেখো বলছে নিরীক্ষার সুবিধা, 3টে ভাগে ভাগ করছি নিরীক্ষার সুবিধাকে। তোমরা এইভাবে ছোট ছোট করে লিখবে, প্রচুর নাম্বার পাবে। দেখো কারবারের দিক থেকে সুবিধা, মালিকের দিক থেকে সুবিধা, আর তৃতীয় পক্ষের দিক থেকে সুবিধা। কারবারের দিক থেকে কি কি সুবিধা হতে পারে দেখো, বলছে ভুল ত্রুটি ও জাল জুয়াচুরি উদ্ঘাটন করা। মানে কারবার কি করছে, নিরীক্ষা করলে যে কারবার, যদি কোনো কারবারে ভুল হয়ে থাকে সেটা সে খুঁজে বের করতে পারবে, এটা হচ্ছে কারবারের দিক থেকে একটা সুবিধা। দ্বিতীয় কারবারের দিক থেকে সুবিধা কি, হিসাবপত্রের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, তুমি যদি অডিটটা করো কর্মচারীদের ভয় থাকবে যে না আমাকে সঠিক করতে হবে, না যখন পরীক্ষা হবে অডিট হবে তখন আমি ধরা পড়ে গেলে আমার চাকরি চলে যেতে পারে। তাহলে হিসাবপত্রটার সঠিক রক্ষণাবেক্ষণ থাকবে, কাগজপত্র ঠিকঠাক রাখবে তুমি এই অডিটিং এর ভয় বা অডিটরের ভয়। 3 নম্বর কি বলছে, প্রতিষ্ঠানের নিখুঁত চিত্র পাওয়া। অডিট হলে তবে তুমি কি হবে, প্রতিষ্ঠানের নিখুঁত চিত্রটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠান, লাভে চলছে না লসে চলছে, তুমি যেটা দেখিয়েছে কারবার যেটা দেখাচ্ছে প্রতিদিন যে আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে, সেটা আদৌ সত্যি কিনা সেটা দেখা।
তাই হিসাব মানে প্রতিষ্ঠানের নিখুঁত সঠিক চিত্রটা কি কি জায়গায় আছে প্রতিষ্ঠান সেটা দেখতে পাবে। তারপর কি বলছে, সুচিন্তিত, কি তাই তো, হ্যাঁ, পরামর্শ লাভ। মানে কি, তোমার ধরো অডিটর কি করবে, অডিট করার পর তোমার কারবারে যদি কোনো ভুল থাকে বা তুমি যদি কোনো ভুল পথে পরিচালিত হও, যদি কোনো ভুল রাস্তায় যাও, তখন অডিটর কি করবে, তোমাকে সেটা ধরিয়ে দেবে এবং সঠিক পরামর্শ দেবে, ঠিকঠাক পরামর্শ দেবে যে এইভাবে চলুন, তাহলে কিন্তু আপনার ঠিক প্রতিষ্ঠানটা চলবে, কারবারটা চলবে। কর্মচারীদের উপর নৈতিক চাপ সৃষ্টি। মানে কি, অডিট হবে, কর্মচারীরা জানে, তাই ওদের সবসময় চাপে থাকবে। বললাম না একটু আগে যে ওরা ঠিকঠাক কাজগুলো করবে, চট করে ভুল করবে না, একবার কাজটা করার পর আরেকবার টেস্ট করে দেখবে ঠিক করেছি তো। আর যদি অডিট না হয়, যা হয়েছে হয়েছে থাক, তবে ভুল হয়ে ফুটে যাবে। তারপর কি বলছে, ভবিষ্যতের নীতি নির্ধারণ। অডিট করার পর যে রিপোর্ট পাবে, সেই রিপোর্ট থেকে তুমি ভবিষ্যৎ দেখতে পাবে যে আমি ঠিক পথে যাচ্ছি কিনা। আমার যদি কোনো ভুল থাকে, তাহলে আমি যদি সংশোধন না করি, তাহলে আমার কিন্তু ক্ষতি হতে পারে ভবিষ্যতে। ভবিষ্যতে আমি কি ধরনের নীতি অবলম্বন করব, আমি ঠিক চললে আরো কি অন্য নীতি অবলম্বন করব, না ভুল যদি চলি সেই ভুলটাকে সংশোধন করার জন্য অন্য নীতি অবলম্বন করব। এই ধরনের কারবারের দিক থেকে সুবিধা হয়। তারপর কি বলছে, এক নির্ভরযোগ্য দলিল। অডিট করার পর যে অডিট যে দলিলটা দেবে, যে ব্যালেন্স শিট যেগুলো সব দেবে, অডিটরের যেটাতে সই থাকবে, সেটা হচ্ছে একটা নির্ভরযোগ্য, সব জায়গাতেই গ্রাহ্য হবে। ঠিক আছে, কারবার এটা একটা একটা দলিল পেয়ে গেল, যে কোনো কাজ করতে গেলে কারবার কি করবে, সেইগুলো কাজে রাখতে পারবে, একটা নির্ভরযোগ্য দলিল। তারপর বলছে কি, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি। ঠিকঠাক অডিট করার পর যদি তুমি বাইরের লোক দেখবে যে প্রতিষ্ঠান ঠিকঠাক অডিট করে, ঠিকঠাক রিপোর্ট পেশ করে, তার একটা সুনাম থাকে, না কোম্পানিটা ভালো, কোনো ভুলভাল কাজ করে না, ঠিক পথে যায়, ঠিকঠাক প্রতিবারে অডিট করায়, তাহলে এটা হচ্ছে কারবারের দিক থেকে একটা সুনাম বাড়বে। তারপর যারা ঋণ গ্রহণ করবে, ঠিক আছে, ঋণ গ্রহণ ও আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা হয়। ধরো তোমার যদি অডিট ঠিকঠাক করো, তুমি যখনই লোন চাইবে, ঠিক, যারা লোন দেয় তারা তোমাকে লোন দিয়ে দেবে, কারণ তোমার প্রতিষ্ঠানটা ভালো, ঠিকঠাক তুমি অডিট করো, তুমি ঠিক পথে চলো, তোমার লাভ হয়, তুমি দেখাচ্ছ, তখন যারা লোন দেয়, ব্যাংক ফ্যাংক যাই হোক, তোমাকে সঙ্গে সঙ্গে লোন দিয়ে দেবে। এই সমস্ত গুলো হচ্ছে কারবারের দিক থেকে সুবিধা পাওয়া যায়। বলো, কে বুঝতে পারোনি বলো। বলো একবার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কারো অসুবিধা থাকলে বলো। চলো, তারপর দেখে এইটা হলো কারবার। এরপর হচ্ছে মালিক। আমরা জানি কারবার এবং মালিক দুটো আলাদা ব্যক্তি, এদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। মালিকের আলাদা অস্তিত্ব, কারবারের আলাদা অস্তিত্ব। আমরা হচ্ছে কি এন্টিটি কনসেপ্ট বা পৃথক সত্তার ধারণা থেকে জেনেছি। চলো, মালিকের দিক থেকে এবার কি সুবিধা দেখো, এক নির্ভরযোগ্য প্রমাণপত্র। মালিকের কাছে যে আমার কোম্পানি, দেখো আমি যে কোম্পানিটা করি বা হচ্ছে যে অডিট রিপোর্ট দেয়, মালিক সেটা দেখে সন্তুষ্ট হয়, না আমার কারবার ঠিকঠাক চলছে বাবু, মালিক সন্তুষ্ট লাভ করলো যে অডিটর যখন ঠিক বলেছে, তাহলে আমার কারবার ঠিক আছে। তাহলে একটা নির্ভরযোগ্য দলিল, মালিক বলে আমি পয়সাটা যে লাগিয়েছি ঠিক জায়গায় লাগিয়েছি, এটা হচ্ছে একটা নির্ভরযোগ্য দলিল মালিকের কাছে। অংশীদারি প্রতিষ্ঠানে যখন নিজেদের মধ্যে সমস্যা হতে পারে, সেই সমস্যা সমাধান করা যায় অডিটের মাধ্যমে। অনেক অংশীদার বলবে এই লোকটা টাকা মেরে নিচ্ছে, অনেকে বলবে এই লোকটা টাকা মেরে নিচ্ছে, এদের মধ্যে ঝগড়া বেঁধে যেতে পারে। তাই যখন এই সমস্যা হয়, তখন তুমি অডিট করাও, অডিট করালে সমস্যার সমাধান মিটে যাবে, অডিটর যা বলবে সেটাই হবে, অডিটর তো আর ভুল বলতে পারে না। তাই বলছি অংশীদারদের মধ্যে সমস্যার সমাধান ঘটা। তবে হিসাব সম্পর্কে কি স্বয়ং মুক্ত হওয়া, কি সংশয় মুক্ত হওয়া। সংশয় মানে মালিক, না আমার হিসাব ঠিকঠাক আছে, সংশয় কোনো সন্দেহ থাকতে পারে তোমার, যে বাবা হিসাব ঠিকঠাক করছে তো ছেলেগুলো, যে লোকটাকে নিয়েছি সেই লোকটা ঠিক কাজ করছে তো, যে অ্যাকাউন্টেন্টটাকে নিয়েছি সে অ্যাকাউন্টেন্সি ঠিকঠাক জানে তো, যে অডিট করতে, যে যাকে জিএসটি ফাইল করতে বলেছে সে ঠিকঠাক জিএসটি ফাইল করছে তো, যাকে ট্যাক্স দেখতে বলেছে সে ঠিকঠাক ট্যাক্স দেখছে তো। এটা সবসময় মালিকের মধ্যে চিন্তা হতে থাকে, কারণ আমি কত টাকা ইনভেস্ট করেছি সব চলে যায়। তাই এই যে মানে যখন হিসাবে অডিট হয়ে যায়, তখন সেই হিসাব সংক্রান্ত যে সংশয়গুলো থাকে, যে ভয়গুলো থাকে, সেগুলো দূর হয়ে যায়। তারপর অর্থের ব্যবহার সম্পর্কে সংশয় মুক্ত। এই যে বললাম, যে অর্থটা মালিক লাগিয়েছে সে অর্থ ঠিকঠাক ব্যবহার হচ্ছে তো,
যদি তার মধ্যে কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটা দূর হয়ে যায় নিরীক্ষা করার পর। বলো মালিকের দিক থেকে কে বুঝতে পারোনি বলো? কারবারের দিক থেকে সুবিধা, মালিকের দিক থেকে সুবিধা, বলো কে বুঝতে পারোনি? রিপ্লাই করো। বোঝা যাচ্ছে। ঠিক আছে চলো, এরপর বলছে তৃতীয় পক্ষ। দেখো কম কারবার গেল, মালিক গেল, এরপর আরো একটা তৃতীয় পক্ষ আছে, সেটা হচ্ছে কারবারের সবচেয়ে মূল হাতিয়ার। তারা হচ্ছে এই অডিট রিপোর্ট দেখে সমস্ত কিছু কাজ করে থাকে। তুমি যে কোনো জায়গায় লোন নিতে যাও, ব্যাংক আগে বলে তুমি অডিট করো, দেখি অডিট রিপোর্ট দেখি। এইটা হচ্ছে। তারপর দেখো প্রথম কি বলছে, বীমা। যখন তুমি বীমা করবে মানে ইন্স্যুরেন্স করবে কোম্পানির নামে, তখন তারা তোমার আগে অডিট রিপোর্ট দেখবে, নাহলে এমনি এমনি তোমার কোম্পানি বীমা করে দেবে না, ইন্স্যুরেন্স করে দেবে না। ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা ব্যাংক, যারা তোমাকে টাকা ধার দেয়, যারা বিনিয়োগ করে তোমার কোম্পানিতে, তারা তোমাদের অডিট রিপোর্ট দেখবে, দেখে তবে টাকা ধার দেবে। আয়কর কর্তৃপক্ষ বা আয়কর যারা, ধরো ট্যাক্স অফিসার মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা সেলস ট্যাক্স ডিপার্টমেন্ট, ওরা তোমার অডিট রিপোর্ট প্রতি বছর দেখবে। প্রতি বছর অডিট রিপোর্ট দেখবে তুমি ঠিকঠাক কাজ করছো কিনা। আদালত, কোনো কিছু মামলা হলে সেই আদালত তোমার হচ্ছে অডিট রিপোর্টটা দেখে মামলা রায় দেবে। কারবারে কেনা ইচ্ছুক ব্যক্তিগণ, যেমন তুমি ধরো কোনো একটা কারবার কিনতে চাইছো, তা তুমি দেখবে না তার বিগত বছরে কেমন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তা সেটা তোমাকে সঠিক কে দেবে? অডিটর। অডিটরে অডিট কপি দিলেই তুমি তবে সেটাকে বিশ্বাস করতে পারবে। সরকার, যে কোনো দেশের সরকার ওই অডিট রিপোর্ট দেখে কোম্পানিটা ভালো না খারাপ বিচার করে থাকে। এবং জনসাধারণ, যারা জনসাধারণ আছে, তুমি ধরো যে কোনো একটা কোম্পানি প্রোডাক্ট কিনতে গেলে তুমি আগে কি করবে, কোম্পানিটা খুলে দেখবে যে কোম্পানিটা কতদিনের, দুদিন পর উঠে যাবে না তো, মালটা কিনে নেবো আমি, তারপর সার্ভিস পাওয়া যাবে তো, এরকম করে অনেক কিছু চিন্তা করো, করে তবে মালপত্র কেনো। এই হচ্ছে তৃতীয় পক্ষ। বলো রিপ্লাই করো, তাহলে পরে এগুবো। হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝতে পেরেছি। চলো নেক্সট। দেখো নিরীক্ষার অসুবিধা, আজকে এটা লাস্ট টপিক, নিরীক্ষার অসুবিধা। দেখো ভালো করে বোঝো, নিরীক্ষিত হিসেবে ভুল ত্রুটি স্যার অসুবিধাটা এ করে দেবেন। কি? ও সুবিধা হয়ে গেছে না? সুবিধা লেখা ঠিক আছে ঠিক আছে, সুবিধা লেখা আছে। ঠিক করে দিচ্ছি। আমি যখন তোমাদেরকে পিডিএফটা পাঠাবো তখন ঠিক করে দেবো। কপি পেস্ট করেছি তো, ধরো সুবিধা থেকে এটা কপি পেস্ট করেছি এখানে দিয়ে, অসুবিধা লিখতে ভুলে গেছি। এগুলো সব আমাকে বসে বসে লিখতে হয়েছে না, আজকে সকাল সেই 6টা থেকে বসেছি, যেটা পড়াবো তোমাদেরকে সব তৈরি করলাম নোটসগুলো। দেখো, কারণ বই থেকে তুলে দেওয়াটা ভালো জিনিস নয়। মানে ক্লাসে পড়ালে আমি বই নিয়ে গিয়ে পড়ালাম আলাদা ব্যাপার, কিন্তু যখন একটা অনলাইনে পড়াবে, তোমাদেরকে নোটস দেবো, আমাকে নোটসটা তো নিজের মতো করে করতে হবে। এখানে দেখবে এটাকে ডুপ্লিসিটি করতে হবে না, আমাদের কলেজের লোগো আছে, আমার শর্ট নেম আছে এখানে সব প্রত্যেকটা পেজে, তো এইটা হচ্ছে শর্ট করে ডুপ্লিসিটি করতে পারবে না, তার মানে আমি নিজে বানিয়েছি নিশ্চয়ই। চলো দেখো, নিরীক্ষিত হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে। তোমার যে নিরীক্ষা হয়েছে সেটাই যে সবসময় ঠিক, সেটা কোনোদিন হয় না। অনেক নিরীক্ষক আছে বা অনেক অডিটর আছে, টাকা খাওয়ার জন্য বসে আছে। প্রথমে যেই বলে দিল ঠিক আছে আপনার হিসেবটা আমি করে দেবো, বেশি কিছু বলবো না, আমাকে 5 লাখ টাকা দিয়ে দিন। 5 লাখ বলে না, কি বলছে 1 হাত লাগবে, 1 হাত। 1 হাত মানে কি 5টা আঙুল 5 লাখ, 2 হাত মানে 10 লাখ। এটা হচ্ছে কারবারের শর্ট ফর্ম, মানে কারবারে এইসব ঘুষ নেওয়ার জন্য হয়। তুমি যখনই যাবে, ধরো আমরা কোনো একটা ভুল নিয়ে গেলাম কোনো একটা উকিলের কাছে বা কোনো একটা লয়ারের কাছে বা কোনো একটা হচ্ছে কি বলে অডিটর ফডিটরের কাছে গেলাম, যে বললাম দাদা এটা আমাদের ভুল হয়েছে, একটু ঠিক করে দিতে হবে, দেখুন না আমাদের 20 লাখ টাকা ফাইন করেছে, 5 হাত লাগবে, 5 হাত। প্রথম 5 হাত দিতে পারবে নাকি বলো, সরি 1 হাত লাগবে, 1 হাত দিতে পারবে নাকি বলো, তারপর কথা বলবো। তাহলে এই যে নিরীক্ষিত, তুমি যদি প্রথমেই 1 হাত দিয়ে দাও, তখন তোমার প্রতিষ্ঠানে তুমি কি করছো, জাল জুয়াচুরি কি করছো, আত্মসাৎ করছো, ও অত হিসাবে রাখবে। তাই যে নিরীক্ষিত হিসাবই যে সবসময় ঠিক, সেটা ভাবাটা ভুল।
তারপর দেখো পরিচালন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ত্রুটি। দেখো হিসাবপত্র তো ঠিকঠাক রাখছো নিরীক্ষা করে দেখলে, কিন্তু যারা কারবারটাকে পরিচালনা করে তারা কি ঠিকঠাক আছে সেটা তো আর অডিটর পরীক্ষা করে দেখে না। তুমি ঠিকঠাক পরিচালনা, তুমি টাকা পয়সার লেনদেন বা তো সেইগুলো ঠিক করেছে নাকি দেখবে, কিন্তু আর পরিচালন মানে তুমি কিভাবে চালাবে কোম্পানিটা সেটা তো অডিটর ঠিক করে দেয় না। সেটা তোমার নিজেদেরকে ঠিক করতে হয়, প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাপার ওটা। তাই যে পরিচালনা নিয়ন্ত্রণ সংক্রান্ত ত্রুটি এটা থাকতেই পারে, তখন সেটা নিরীক্ষিত হিসাব হলেও তোমার একটা সমস্যার ব্যাপার হতে পারে। তারপর দেখো নীতিগুলি প্রায়ই বাস্তব বর্জিত হয়। মানে তুমি যে নীতিগুলো আমি পড়ালাম তোমাদেরকে, কতগুলো নীতি পড়ালাম, সেই নীতিগুলো যে সবসময় বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত নাও হতে পারে। যেমন তোমাকে আমি একটা বাস্তবে বলি, বলছে তুমি একটা কোনো সূত্র পড়েছো যে এইটা করলে এটা হয়, কিন্তু বাস্তবে করতে যেয়ে দেখবে হচ্ছে না। সেটাই বলছে নীতিগুলি, যে তোমাকে সূত্রটা বলে দিয়েছে যে এইটা করলে এই কাজটা হয়, কিন্তু সেটা করতে যেয়ে কিন্তু হচ্ছে না। যেমন দেখবে অনেকে, যেমন আমিও ভালোবাসি ইউটিউব থেকে দেখে বিভিন্ন রকম রান্না শিখে সেটাকে রান্নাটা করার চেষ্টা করি। ওরা যখন বলে দিচ্ছে এই পরিমাণে দেবে এই পরিমাণে দেবে দিয়ে এইভাবে করবে, কিন্তু আমি যখন ওদের কথা মতো করে করছি দেখছি টেস্টটা অন্যরকম হয়ে গেল, যা কি সর্বনাশ হয়ে গেল, সেটা আর খাওয়াই গেল না, এমন হলো, হতেই পারে। তাহলে এই যে সবসময় যে নীতিগুলো বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা নাও হতে পারে। তারপর দেখো ময়না তদন্ত নিরীক্ষা। ময়না তদন্ত মানে কি জানো গো? পোস্টমর্টম। ময়না তদন্ত এইটা ভালো করে মনে রাখবে। দেখো তোমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, তারপর তুমি অডিটরের কাছে যাও, যে মানে তোমার হিসাবটাকে অডিট করো। তার মানে কি তোমার মরে গেছে, তুমি ময়না তদন্ত কখন হয়? লোকটা মরে গেলে তারপর গিয়ে সেটাকে পোস্টমর্টম করা হয়। আরে বাবা, মরে গিয়ে পোস্টমর্টম করে আমার হবেটা কি? বেঁচে থাকা অবস্থায় দেখলে তবে তোমার ভালো হতো। বলছে মরে গেছে দিয়ে বলছে দেখো কেন মরেছে, সেটা কিছু লাভ আছে কি? এমন নিরীক্ষাটা কখন হয়? সমস্ত কাজ হয়ে গেছে, তুমি সমস্ত কিছু করে ফেলেছো দিয়ে বলছে আমাকে নিরীক্ষা করে দেখাও, এটা তো ময়না তদন্তই ব্যাপার হলো। তো তোমার কাজ সব হয়ে গেছে, সব মিটে গেছে, লাস্টে তুমি বলছো আমার পরীক্ষা করে দেখো। তার মানে সমস্ত হয়ে যাবার পর সেটা হচ্ছে একটা ঘটনা। তাই বলছে এই যে ময়না তদন্ত ঘটনা নিরীক্ষাটা এটা বাস্তবে ঠিক না। মাঝে মাঝে যদি হতো, মরার আগে যখন ধূপ ধূপ করছে তখন যদি আমাকে একবার টেস্ট করে দেখতো, তাহলে হয়তো আমি মরতাম না। প্রতিষ্ঠানটাতে অনেক লস হয়ে গেছে, অনেকে বলছে দূর এই প্রতিষ্ঠানটা ভালো নয়, আমার নিরীক্ষা করে লাভ কি হলো? আমার যখন প্রতিষ্ঠানটা একটু 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 ক্ষতি হচ্ছে তখন যদি মাঝখানে আমি আবার নিরীক্ষা করতাম, করে দেখতাম কেন হচ্ছে, তাহলে পরে আমি নিজেকে সংশোধন করতে পারতাম। ওই বছর তো আর সংশোধন করতে পারবো না, মরে গেলে আমি তো নিজেকে আর বাঁচাতে পারবো না, পরের জন্ম হলে তখন দেখা যাবে কি হয়েছে না। এই জন্মে তো আমি আর বাঁচবো না রে বাবু। তাই বলছে ময়না তদন্ত নিরীক্ষা। তারপর দেখো দক্ষ নিরীক্ষকের অভাব। এখনকার যুগে কি বলতো, খুব দক্ষ লোক পাওয়া খুব সমস্যা, সব জায়গাতেই সব স্পেশালাইজেশন হয়ে গেছে। তো এই একটু জানে এ একটু জানে এ একটু জানে, গোটা জিনিসটা অনেক কম লোকই জানে। তাই বলে যে নিরীক্ষা করছে সেই যে দক্ষ, সেটা তোমার খুব সমস্যা। যে আজকে হঠাৎ একটা নিয়ম চেঞ্জ হয়েছে, কতজন জানবে বলো? অনেক লোক আছে দেখবে, যেমন স্কুলে দেখবে, এখন তুমি স্কুলে 11-12 ছেলেকে ভর্তি করো, কমার্সের ছেলেরা স্যাররাই বলবে কমার্সে ভর্তি করো না, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। বিশাল শক্ত জিনিস। কেন বলছে? কারণ সিলেবাস চেঞ্জ হয়েছে, সত্যি কথা। যে জিনিসগুলো এসেছে সেই জিনিসগুলো তো ওই স্যারগুলো কোনোদিন পড়াননি, তো ওনারা জানবেন কি করে? ওনাদেরকে আবার পড়তে হবে ছেলে ভর্তি হলে। আমাদের পাশে গ্রামে একটা স্কুল আছে, আমি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলের কমার্সটা উঠেই গেল, কারণ স্যাররা তো আর নতুন করে পড়বে না, সব বয়স্ক স্যার, ওরা আবার নতুন করে শিখতে যাবে নাকি? সব সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, যে কমার্সে ভর্তি হয় না করে সব ছেলে থেকে ভয় দেখিয়ে এখন ওই কলেজ থেকে কমার্সটাই বন্ধ হয়ে গেছে। তেমন দক্ষ লোকের অভাব এখনো আছে। তুমি যতই শিক্ষার উন্নতি হোক, যতই সবাই শিক্ষিত হোক, কিন্তু দক্ষতার অভাব আছে। সবাই সব জিনিসটা এখন জানে না। আগে দেখবে একটা মাধ্যমিক পাস ছেলে যা জানে, এখন একটা মাস্টার ডিগ্রি করা ছেলে সে জানে না ততটা। আগের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, এখন কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি কমেছে। এই হচ্ছে ওভারঅল তোমার একটা ঘটনা। এবার বলো কে বুঝতে পারো? আজকের মতো এখানেই শেষ করবো। হ্যাঁ স্যার ঠিক আছে। কোনো অসুবিধা লাগছে পড়ানো?